This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী দীপ। আজ শুরুতেই সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালে আমরা যে খবরে চোখ রাখবো, পাকিস্তানকে জবাব দিয়ে সেনার বীরত্ব। সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় সেই বীরত্বের জন্য প্রস্তাব আনলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুর কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব নয়, এটা সেনার কৃতিত্ব। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। কথা বলবো সরাসরি প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, এই প্রস্তাব নিয়েও কি রাজনৈতিক আকচাকছি? দেখো, এখনো পর্যন্ত যে কজন বক্তৃতা করেছেন সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট হচ্ছে। যেমন ভাবে ব্রাত্যবাবুরা ইন্টেলিজেন্স ফেলিওর নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন, আবার দেখা গেল যে বিজেপির তরফ থেকে এটা স্পষ্ট করে দেয়া হলো যে প্রধানমন্ত্রীকে আপনারা কাপুরুষ বলছেন, সেটাও কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এবং তার পাশাপাশি তারা এই কথা বলছেন যে দেখা যাচ্ছে এই রাজ্যেও কোথাও কোথাও মিনি পাকিস্তান হয়ে রয়েছে। 2026-এ অপারেশন বেঙ্গল হবে। আনন্দময় বর্মন, বিজেপির মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক, তিনি এই কথা বললেন। আবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোশাররফ হোসেন বক্তৃতা করতে গিয়ে তিনি বিজেপি এই ক্ষেত্রে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে, সেনাবাহিনীকে কৃতিত্ব না দিয়ে সেই সমস্ত প্রসঙ্গ তুলে আনলেন। অর্থাৎ কোথাও গিয়ে এই যে অপারেশন সিঁদুরের নাম না থাকলেও সেনাকে কুর্নিশ জানিয়ে বিধানসভায় এই মুহূর্তে যে আলোচনা চলছে, সেই আলোচনার মধ্যেও কিন্তু বারংবার রাজনীতির প্রসঙ্গ উঠে আসছে। আর তৃণমূল কংগ্রেস তাদের মতো করে বিজেপিকে নিশানা করছে, আবার বিজেপির বিধায়করাও কেউ কেউ তৃণমূল কংগ্রেসের কোনো নেতাই অপারেশন সিঁদুর বা ভারত পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন নিয়ে যে অবস্থান হয়েছিল সেই সমস্ত প্রসঙ্গ তুলে ভারত সরকারকে যে আক্রমণ করেছিল সেগুলোও তারা সামনে নিয়ে আসছে। অর্থাৎ রাজনীতির বল কিন্তু এই মুহূর্তে বিধানসভায় সেনাকে কুর্নিশ জানিয়ে যে প্রস্তাব অধ্যক্ষ নিয়ে এসছেন সেখানেও চলছে, দেখা যাচ্ছে। ধন্যবাদ প্রদীপ্ত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ সরাসরি ছিলেন বিধানসভা থেকে আমাদের সঙ্গে। দীপ, দেখো এই প্রস্তাব, অর্থাৎ পহেলগাঁও নিয়ে প্রস্তাব, সেনাকে সমর্থন জানিয়ে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব, তাদের বীরত্বকে কুর্নিশ জানিয়ে, সেখানেও কিন্তু বিতর্ক পিছু ছাড়লো না, যেমনটা প্রদীপ্ত বলছে। বরঞ্চ বিতর্ক আরো বাড়লো বাংলা সম্পর্কে বিজেপি বিধায়কদের নানা মন্তব্য। একেবারে এই মুহূর্তে সেই খবরে আমরা নজর রাখতেই হচ্ছে। বাংলায় কিছু মিনি পাকিস্তান তৈরি হয়েছে, না শোধরালে 26-এ অপারেশন বাংলা। এবার হুঙ্কার মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের। সেনাকে কুর্নিশ জানালেও কেন খসড়া প্রস্তাবে অপারেশন সিঁদুরের নাম নেই, প্রশ্ন তুলে সরব বিজেপি বিধায়করা। রাজ্যের প্রস্তাবকে সমর্থন জানালেও একাধিক ইস্যুতে বিরোধিতাও জারি রয়েছে। প্রধানমন্ত্রীকে নাম না করে আক্রমণের নিন্দায় বিজেপি বিধায়করা। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন জয় মল্লিক, বিজেপির তরফ থেকে বিজেপির মুখপাত্র, এবং কৃষাণুবাবু আমার সঙ্গে রয়েছেন, কৃষাণু মৈত্র, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র। আমি দুজনের সঙ্গেই কথা বলবো। প্রথম কৃষাণুবাবু, আপনার কাছে আসছি তার কারণ সেনাকে ধন্যবাদ জানানোর প্রস্তাব, সেনার প্রতি কৃতজ্ঞতা জানানো, তাদের বীরত্বকে কুর্নিশ জানানোর প্রস্তাব, সেই প্রস্তাবে অপারেশন সিঁদুর এই শব্দ দুটো মিসিং কেন? কৃষাণুবাবু, এই প্রশ্নটা বিরোধীরা তুলছেন। বিষয়টা হচ্ছে যে অপারেশন সিঁদুরটা একটা অপারেশন, সেনার কৃতিত্ব শুধু একটা অপারেশনে সীমাবদ্ধ নয়। অপারেশন সিঁদুরের আগেও সেনা ছিল, অপারেশন সিঁদুরের পরেও সেনা আছে। বহির শত্রুদের বিরুদ্ধেও সেনা আছে, ভেতরের শত্রুদের বিরুদ্ধেও সেনা আছে। তো সেনাবাহিনীর যে অবদান, সেটাকে শুধুমাত্র একটা অপারেশন কেন্দ্রিক বা একটা অপারেশনে সীমাবদ্ধ করাটা তাদের প্রতি চরম অসম্মানের হবে। এই সেনাবাহিনী বাংলাদেশকে বিভক্ত করেছে, এই সেনাবাহিনী অপারেশন মেঘদূত করে চায়না এবং পাকিস্তানের সমূহ জবাব দিয়ে সিয়াচেন দখল করেছে। এই সেনাবাহিনী কারগিল করেছে, দ্রাস বাতালিক পুনরায় কবজা করেছে। ঠিক সেই কারণেই তো আমার প্রশ্ন কৃষ্ণবাবু, অপারেশন মেঘদূত, অপারেশন বিজয়, এগুলো না বললে সিয়াচেন অথবা কারগিলে আমাদের বিজয়টাকে সম্পূর্ণ উদযাপন করা যায় কি?
তাহলে অপারেশন সিঁদুরের নামটা বাদ কেন? আমি কি বললাম, কোনো একটি অপারেশনে সেনাবাহিনীকে আবদ্ধ করাটা উচিত নয়। অপারেশন সিঁদুর যেরকম একটা সাফল্য, সেরকম অপারেশন সিঁদুরের আগে সেনাবাহিনীর যত অপারেশন আছে সেটাও তাদের কৃতিত্ব, এবং অপারেশন সিঁদুরের পরেও সেনাবাহিনীর অবদান নিশ্চিতভাবে আবদ্ধ করার কথা উঠছে না, কিন্তু আপনি যে পূর্বতন বীরত্বগুলোর কথা বলছেন, সাফল্যগুলোর কথা বলছেন, সেগুলোকে মাথায় রেখেই বলছি কৃষ্ণবাবু, আপনারা তো সার্বিকভাবে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত টোটাল এই 11টা অপারেশন করেছে ভারতীয় সেনা। আপনারা তো 11টা অপারেশনের জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাতে বসেননি, আপনারা পেহেলগাঁও এবং তার পরবর্তী সময়ে যে ভারতীয় সেনার অপারেশন, তার জন্যই ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব নিয়ে এসেছেন, সেই বীরত্বকে কুর্নিশ জানাতে প্রস্তাব। তাহলে অপারেশন সিঁদুরের উল্লেখ করতে এত অসুবিধা কোথায়? আবার বলছি, প্রথম কথা, 11টা অপারেশন সেনাবাহিনী করেছে না 1100 করেছে আমরা কেউ জানি না। তার কারণ হচ্ছে সেনাবাহিনীর অপারেশন আজ অব্দি কখনো রাজনৈতিক মূলধন কেউ করার চেষ্টা করেনি। এই প্রথমবার একটি দল এসছে এতটাই নির্লজ্জ বেহায়া, যারা সেনাবাহিনীকে রাজনৈতিক মূলধন করার চেষ্টা করছে তাদের অযোগ্যতা অকর্মণ্যতাকে ঢাকার জন্য। বেশ, আমি আপনার কথা সূত্র ধরে জয় মল্লিকের কাছে যাব। বিজেপি মুখপাত্র জয় মল্লিক আমার সঙ্গে রয়েছেন। জয় মল্লিক, কৃষ্ণবাবুদের অভিযোগটা খুব স্পষ্ট, আপনারা সেনার কৃতিত্ব আত্মসাৎ করার চেষ্টা করছেন, যেটা সেনার সেটা সেনারই, সেটা বিজেপির নয়। জয়বাবু, একটা জিনিস তো স্পষ্ট হচ্ছে, সেটা হচ্ছে তৃণমূল বা তৃণমূলের প্রতিনিধি তারা সিঁদুর, এই সিঁদুর দেখলে কেন ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি না। এই সিঁদুর শব্দটা কেন সমস্যা সেটা বুঝতে পারছি না। আর সিঁদুর বলে নয়, আগে আপনি বললেন যে যে কোনো যুদ্ধ তাদের সেই অপারেশনের একটা নাম দেওয়া হয়েছে, এবং সেটা আমরা সেলিব্রেট করেছি। ইন্ডিয়ান সফলতা, ভারতীয় সেনার সফলতাকে আমরা সেলিব্রেট করেছি নাম দিয়ে। আজকে এই নামটা তাদের মুখে আনছে না। শুধুমাত্র তাই নয়, এরকম একটি টপিক নিয়ে আসা হলো, সেখানে অপারেশন সিঁদুর শব্দটা সরিয়ে দেওয়া হলো। তাহলে আপনি ভাবুন কতটা রাজনৈতিক বিদ্বেষ নিয়ে চলে আসছে তৃণমূল দলটি। আমার প্রশ্ন হচ্ছে যে বাঁচলো তো দেশের মানুষ, দেশের হয়ে প্রতিনিধিত্ব করলো, লড়লো যে আর্মি, তাদের সফলতার যদি একটা শব্দ সিঁদুর হতে পারে, সেই সিঁদুর শব্দতে অ্যালার্জি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনার কথা পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু শাসক দল বারবার একটা অভিযোগ করছে যে আপনারা শুধুমাত্র সেনার যে কৃতিত্ব সেটাকেই নিজেদের বলে দাবি করছেন না, এর পাশাপাশি আপনারা অপারেশন সিঁদুর নিয়ে, মানে সিঁদুর টার্মটা নিয়েও আপনারা নাকি এমন রাজনীতি করছেন যা নাকি বাংলার মা বোনদের প্রতি খানিকটা অবমাননা করে, এমনটা অভিযোগ করছেন তৃণমূলের একেবারে মন্ত্রীরা বসে, বিশেষ করে মহিলা মন্ত্রীরা, তারা বসে গতকাল এই অভিযোগ করেছেন। দেখুন না, অপারেশন সিঁদুর হওয়ার পরে আমরা প্রথম দিন না, আমার মনে হয় কোনো কারণে আমার মনে হয় কোনো কারণে আপনার যোগাযোগ একটু বিচ্ছিন্ন হচ্ছে আমাদের সঙ্গে। এই মুহূর্তে আরো একটা খবর ফুল অ্যান্ড ফাইনালি নিয়ে নিই, আপনি ততক্ষণ একটু আপনার কানেকশনটা ঠিক করে নিন। সেনাকে সম্মান জানালেও বিধানসভায় বাদ অপারেশন সিঁদুর নাম। রাজ্যের আইন শৃঙ্খলার প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলো বিজেপি। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পোস্টারে মালদা মুর্শিদাবাদে হিংসা, বিশ্বমঞ্চে দেশের পোস্টার অপারেশন সিঁদুর, তাও কেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রস্তাবে সেই নাম বাদ? এই প্রশ্ন তুলে এবার তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের। কি বললেন তিনি, শুনুন। ममता बनर्जी जी का जो शासनकाल है उसका जो पोस्टर है वो संदेशकाली, उसका जो पोस्टर है वो हाल ही की मालदा की घटना है, मुर्शिदाबाद की घटना है। कोई पोस्टर बॉय होता है या उनका जो उनका असली जो प्रशासनिक विफलता है वो उनकी ये है। और ऑपरेशन सिंदूर में आज भारत की शक्ति का एहसास दुनिया को हुआ है। मैं तो यही देख करके आश्चर्यचकित हूं कि देश के सभी राजनीतिक दल भारत के विषय को रखने के लिए प्रतिनिधिमंडल में विदेश गए। भारत का विषय रखने में ममता बनर्जी की पार्टी को क्या दिक्कत थी भाई? भारत का विषय तो बंगाल से ही पहचाना जाता है। मैं तो इसको अच्छा नहीं मानता और समय आने पर बंगाल की जनता इसका पूरा जवाब देगी। কৃষ্ণদা আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণদা, কেন্দ্রীয় মন্ত্রী এসে অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গের পোস্টার হচ্ছে মালদা মুর্শিদাবাদ,
সেখানে বিশ্বমঞ্চে ভারতের পোস্টার অপারেশন সিঁদুর, কি বলবেন? আমি তো আবার বললাম, উনারা সেনাবাহিনীর একটা অপারেশনকে রাজনৈতিক মূলধন করছেন। তার কারণ হচ্ছে উনাদের দেখাবার মতো কোনো উন্নয়নের তালিকা নেই উনাদের কাছে বিগত 11 বছরে। তো তাদের অকর্মণ্যতা, অসফলতা, তাকে তারা আর্মির, সেনাবাহিনীর এই সফল অপারেশন সিঁদুর দিয়ে ঢাকতে চাইছে। যেমন আমরা দেখেছিলাম পুলওয়ামার পর বালাকোট দিয়ে তারা ঢাকতে চেয়েছিলেন 2019 সালে, বা তার পরে বেশ কিছু বিধানসভা নির্বাচনে। তো এটাই বিজেপি করে থাকে। আর আমি বলি না, ভারতবর্ষের কটা বিধানসভাতে অপারেশন সিঁদুরকে এইভাবে সেলিব্রেট করে রেজলিউশন পাস হয়েছে? এতগুলো রাজ্যতে তো এনডিএ সরকার আছে, বিজেপি সরকার আছে, কোন কোন রাজ্যতে করা হয়েছে? আমরা তো স্পেশাল সেশনটা দাবি করেছিলাম পার্লামেন্টে, দেশের সংসদে স্পেশাল সেশন দাবি করা হয়েছিল অপারেশন সিঁদুরকে সেলিব্রেট করার জন্য, এবং তার রাজনৈতিক ফায়দা বিজেপি যেটা নিতে চাইছে সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। তারা ডাকার সৎসাহস দেখালেন না কেন? সেখানেও তো আমরা সবাই মিলে অপারেশন সিঁদুরের সেলিব্রেশন করতাম, তাহলে সেটা সৎসাহসটা দেখালেন কেন? সেটা একটা বর্ষাকালীন অধিবেশনের সাথে সেটাকে গুলিয়ে দিতে চাইছেন কেন? যে কোনো অধিবেশনে যেটা আগের থেকে স্বীকৃত, সেটার একটা নিজস্ব এজেন্ডা থাকে, তার সাথে এত বড় একটা সাফল্য সেটাকে সেলিব্রেট করার জন্য স্পেশাল সেশন কেন ডাকা হলো না? তো বিজেপি এটা জবাব দিক। কিশোরবাবুর সঙ্গে থাকুন। নির্দিষ্টভাবে একটা বিধানসভাতে আনা প্রস্তাব তার বিরোধিতা করছেন, সেখানে অপারেশন সিঁদুরের উল্লেখ নেই বলে তখন বিরোধীরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, কৃষ্ণবাবু যেটা বলছেন, আমরা তো সংসদে বিশেষ অধিবেশন ডাকার পক্ষপাতী ছিলাম অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করবার জন্য, বা এই পরিস্থিতি নিয়ে আলোচনা করবার জন্য। সেখানে তো গোটা দেশের আইনসভাতে এই প্রস্তাবটা নেওয়া যেত, অপারেশন সিঁদুরের উল্লেখ থাকতো, ওরা তো সেটাই করলেন না। জয় মল্লিক, না বিষয়টা কি বলুন তো, এনারা এখন এনাদের নিজেদের ব্যর্থতাকে ঢাকতে আজকে এরকম ভাবে চেঁচাচ্ছে। এটা হচ্ছে 1971 সালের একটা রিটেলিকাস্ট আমরা পশ্চিমবঙ্গে দেখলাম। 700 পরিবার শুধুমাত্র হিন্দু বলে তাদের আজকে ক্যাম্পে যেতে হয়েছে। কেন বলুন তো? এটা কোন সরকার? তৃণমূল সরকার তার নিজের ব্যর্থতাটা ঢাকতে আজকে এইভাবে কথাটা বলছে। আমি প্রথম দিন থেকে বলছি, সেটা হচ্ছে এই আর্মি। এখানে আমাকে একটা জিনিস ক্লিয়ার করুন জয়বাবু, এখানে আমাকে একটা জিনিস ক্লিয়ার করুন। তৃণমূল এখানে কোন ব্যর্থতা ঢাকবে? তৃণমূল কংগ্রেস একটি রাজ্যের সরকার পরিচালনা করে, দেশের সীমান্ত পাহারা দেওয়া অথবা দেশের ভিতরে কোনো আক্রমণ ঘটলে, সেটা সন্ত্রাসবাদী হানা হলো, সেগুলোর মোকাবিলা পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক আওতার মধ্যে পড়ে না, সেগুলো কেন্দ্রীয় সরকারের আওতা, সেনাবাহিনীর আওতা, তারা সেটা করেছেন। কিন্তু তৃণমূলের ব্যর্থতা ঢাকার কথা বলছেন কেন? না না, একদম একদম আপনি ভুল বলছেন। 700 পরিবার আজকে ক্যাম্পে ছিল, এক রাতে বাড়ি ছাড়তে হয়েছে। সেটা কোথাকার? বিএসএফ দেখবে? ওটা কাদের আন্ডারে? তার সঙ্গে তো পেহেলগাঁওয়ের হামলা কোনো যোগ নেই, তার সঙ্গে তো পেহেলগাঁওয়ের হামলা কোনো যোগ নেই, সেটা তো আলাদা ঘটনা। আমি বলছি কি, ঘটনাটা সেম। ঘটনাটা হচ্ছে হিন্দু বলে আজকে পেহেলগাঁওয়ের ঘটনা, সেখানে হিন্দু বলে মেরেছে, মরতে হয়েছে। পশ্চিমবঙ্গ সেম, আজকে হিন্দু বলে মরতে হলো। সেইখানে আজকে আপনারা পেহেলগাঁও আর শামশেরগঞ্জকে মেলাতে চাইছেন কৃষ্ণবাবু, আর ঠিক সেই কারণেই কি আপনারা অপারেশন সিঁদুরটা উল্লেখ করতে চাইছেন না? মানে আপনারা বুঝতে পারছেন বিজেপি পেহেলগাঁও আর শামশেরগঞ্জকে এক করছে, তাই আপনারা পেহেলগাঁওয়ের সঙ্গে অপারেশন সিঁদুর জুড়বেন না? মাত্র 3 থেকে 4 বছর আগে ইউপির একটা শহর কেরানা হিন্দু শূন্য হয়ে গেল। কারা অভিযোগ করলো? বিজেপি অভিযোগ করলো। যোগী আদিত্যনাথের সরকার কত বছর ধরে চলছে? তার আগে অখিলেশ যাদবের সরকারের সময় মুখ্য বিরোধী দল কে ছিল? বিজেপি ছিল, কেন্দ্রে বিজেপির সরকার ছিল। কেরানা কি করে হিন্দু শূন্য হল? বিজেপির দাবি মত। 1 2 হলো, মণিপুরে কত পরিবার এখনো ক্যাম্পে আছে? 50,000 পরিবার, তার অধিকাংশই হিন্দু। মুর্শিদাবাদের 700 হিন্দু পরিবার, নিশ্চয়ই সেটা আমাদের ব্যর্থতা এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখেছে, আমরা সেটাকে শোধন করব। আমরা একবারও সেটাকে ঢাকতে চাইছি না। আমাদের সাহস আছে সত্যিটা স্বীকার করে সেটাকে ঠিক করার দিকে। বিজেপি দৈনিক কেরানা হিন্দু সিন্ধু হলো কি করে? বিজেপি দৈনিক মণিপুরে 3 বছর ধরে কি করে হিন্দু। আচ্ছা, চট করে প্রতিক্রিয়া নিই। জয়বাবু, আপনার প্রতিক্রিয়া। কৃষ্ণবাবু যে অভিযোগগুলো তুলছেন আপনাদেরই আনা অভিযোগ একের পর এক। জয় মল্লিক, আমি বলছি দেশের গৃহমন্ত্রী মণিপুর নিয়ে কথা বলেছে, প্রধানমন্ত্রী কথা বলেছে, এরপর আমি আর কি রিয়াকশন দেবো? কিন্তু ঘটনা হচ্ছে যে ইউপি নিয়ে কথা হয়, যোগী আদিত্যনাথ নিয়ে কথা হয়, সেইখানে একজন মুসলমান ব্যক্তি সে বলতে পারবে না যে সে মুসলিম হওয়ার জন্য যে
সংখ্যালঘু হওয়ার জন্য সে কোনো কেন্দ্রের কোনো সুবিধার থেকে বঞ্চিত? আজকে পশ্চিমবঙ্গের বিষয় দেখুন, যে কোনো বিষয় হিন্দু বা সে বিজেপি যখনই হবে তখন সে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো জায়গা থেকে সে বঞ্চিত হচ্ছে। কেন? এই সরকারটা একটা স্পেসিফিক। বেশ, জয় আমার সঙ্গে থাকুন জয় আমাদের সঙ্গে থাকুন, কৃষ্ণবাবু আপনি আমার সঙ্গে থাকুন। দীপ, দেখো যখন বিধানসভায় তরজা নিয়ে কথা হচ্ছে তখন বিধানসভার একমাত্র আইএসএফ বিধায়ক কিন্তু তৃণমূলেরই পাশে, তাই না? এবং যে যেমনটা অনির্বাণ দা বলছিল, আইএসএফ বিধায়কের গলা তো তৃণমূল কংগ্রেসের সুর, তার কারণ পেহেলগাঁওতে জঙ্গি হামলা নিয়ে তৃণমূলের সুর এবার প্রতিফলিত হলো আইএসএফ বিধায়কের গলায়। যেখানে কয়েক মিটার পরপর সেনা থাকে সেখানে কেন ঘটনার দিন, মানে পেহেলগাঁও ঘটনার দিন পর্যাপ্ত কোনো নিরাপত্তা ছিল না? গাদ্দার কারা, কাদের জন্য পেহেলগাঁওতে জঙ্গি হামলা খুঁজে বার করা হোক, এবার দাবি করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কৃষ্ণানন্দ আমাদের সঙ্গে রয়েছেন, জয় আমাদের সঙ্গে রয়েছেন। জয়, যে প্রশ্ন তৃণমূল কংগ্রেস বারবার করছিল, যে প্রশ্ন একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তৃণমূলের সর্বস্তরের নেতারা করেছেন, যে পেহেলগাঁও হামলা ঘটলো কিভাবে, ইন্টেলিজেন্সের এত বড় ফেলিওর হলো কিভাবে, যারা হামলা চালিয়েছে সেই জঙ্গিরা আজ পর্যন্ত কোথায়? এবার সেই প্রশ্ন তুলছেন আইএসএফ এর একমাত্র বিধায়ক, তাও রাজ্যের আইনসভার অন্দরে। না না, এই জিনিস নিজেদের মধ্যে সেটিং করে রাজনীতি হচ্ছে। আপনি একদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবে ঠিক প্যারালালি একই সুরে কয়েকজন গান গায়, তার মানে বুঝে নিতে হবে। আমি এদেরকে দেখেছি বিধানসভার মধ্যে কিভাবে একসঙ্গে বসে চা ফিশ ফ্রাই খেতে, সেইগুলো আমরা আর আসছি না। কিন্তু পয়েন্ট হচ্ছে আজকে যখন অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে আমরা কথা বলছি, নওশাদ সিদ্দিকী একটা শব্দ বের করতে দেখেছেন দেশের জন্য? আজকে আর্মির সাফল্য নিয়ে একটা কথা বলতে দেখেছেন? দেখবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এর আগেও সেনাবাহিনী এবং সেনাবাহিনীর এরকম যে অপারেশন সেইটাকে নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অপমান করেছেন। একই পথে এই নওশাদ সিদ্দিকীকে পাশে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস। আমি কৃষ্ণবাবুর কাছ থেকে একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব, আমার ধারণা 30 সেকেন্ডে হয়ে যাবে। কাশেম সিদ্দিকী তৃণমূলের জেনারেল সেক্রেটারি হলেন আর নওশাদ সিদ্দিকী তৃণমূলের সুরে কথা বলতে শুরু করলেন বিধানসভার ভিতরে, কোনো যোগ আছে কি কৃষ্ণবাবু? এটা কে ফিশ ফ্রাই কার সাথে খাচ্ছিল আপনাদের তৃণমূল বিধায়কদের সঙ্গে বসে আছে বিধানসভায়, আমার কাছে আছে ছবি, দেখবেন। আচ্ছা এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে এবার বলুন না। আমি জানতে চাই এটা কে কার সাথে বসে আছে, কে কার সাথে ফিশ ফ্রাই খাচ্ছে? নওশাদ সিদ্দিকী কে কার সাথে তৃণমূল বিধায়কদের সঙ্গে বিধানসভায়? হ্যাঁ এইটা তৃণমূলের বিধায়কের সাথে নওশাদ সিদ্দিকী আছে, তাই তো? ছবিটা তৃণমূলের বিধায়কের সাথে নওশাদ সিদ্দিকী আছে, তাই তো? আসলে জয় একটু দূরে আছে বলে জয় দেখতে পাচ্ছে না, জয়ের জন্য একটু পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হোক অনির্বাণ দা। নওশাদ সিদ্দিকী এবং শুভেন্দু অধিকারীর একসঙ্গে ছবি দেখিয়ে প্রশ্ন করছেন কৃষ্ণবাবু। নওশাদ সিদ্দিকী ভোটপুরি শুভেন্দু অধিকারীর প্রশংসা করে তখন কি হয়? সেটিংটা কার সাথে হয়? বিষয়টা হচ্ছে তিনি একটি অন্য রাজনৈতিক দল যার সাথে আমাদের কোনো অ্যালায়েন্স নেই, কোনো আমাদের সাথে যোগাযোগ নেই, সেই দলের তার প্রতিনিধি, যার সাথে বরঞ্চ বিজেপি বিভিন্ন সময়ে নওশাদ সিদ্দিকীর প্রশংসা করেছে, তার দলকে আহ্বান জানিয়েছে, নওশাদ সিদ্দিকী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছে। তো তারা যদি কোনো একটি বিশেষ জায়গাতে এমন একটা অবস্থান নয় যেই অবস্থানটা আমাদেরও অবস্থান, তাতে কি সক্ষতার কি প্রমাণ হয়ে গেল? মাকে কি বলে জয়? আমার কাশেম সিদ্দিকীর একটি ভিডিও এই মুহূর্তে আমার কাছে আছে, সেখানে বলছে তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর। তার মানেটা কি? না এই প্রসঙ্গে পরে আসছি জয়, এই প্রসঙ্গে পরে আসছি। আমি পেহেলগাঁওয়ের এই প্রস্তাবের সঙ্গে আপনাদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে বা তৃণমূলের রাজনৈতিক অবস্থানের সঙ্গে নওশাদ সিদ্দিকীর নির্দিষ্টভাবে মিলে যাওয়া এবং আপনাদের অবস্থানের সঙ্গে না মেলা, এটা নিয়ে প্রশ্ন করছিলাম। আমরা আসবো অপারেশন সিঁদুর সংক্রান্তই পরবর্তী আরেকটা খবরে। অপারেশন সিঁদুরে ভারতের পরাক্রম এবং কূটনীতিতে পাকিস্তানকে কোণঠাসা করার পর আজ বিদেশ সফরে যাওয়া যে প্রতিনিধি দল, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে আজ বিশেষ নৈশভোজের আয়োজন। সেই নৈশভোজে যোগ দিচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তাদের অভিজ্ঞতা শুনবেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের সাফল্য এবং সন্ত্রাসে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের 32টি দেশে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। 7টি প্রতিনিধি দলের একটিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্য একটি দলের প্রতিনিধি ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য।
আর একটা খবর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, উত্তপ্ত বিধানসভার বিশেষ অধিবেশন, ওবিসি সংরক্ষণ নিয়ে বিধানসভায় গন্ডগোল। মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট বিজেপি, বিরোধী দলনেতাকে বলতে না দেওয়ার অভিযোগ উঠছে। কেন চটজলদি সভা মুলতবি, এই প্রশ্ন তুলে বিজেপি হই হট্টগোল শুরু করে দেয়। বিধানসভা থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা, কোনো নোটিশ ছাড়াই কেন বক্তব্য পেশ, এই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। শুনুন। আমাদের মনে বলে হাউস আর্জেন্ট করে পালালো চোরের মতো। 180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো চোর মমতা, চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে। স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে। আমরা ছাড়বো না, এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতে হবে। কেউ জানে না, কোনো নোটিশ নেই, বলেছে পা করে পা ছুটে পালিয়েছে। 15 সেকেন্ডে হাউস আর্জন। কিছুক্ষণ আগে যে কথাটা হচ্ছিল, আসলে পেহেলগাঁওয়ের প্রস্তাবে তৃণমূল এবং নওশাদ সিদ্দিকী একসুর হয়ে যাওয়াতে যে বিতর্কটা সামনে এসছে, কৃষ্ণবাবুরা তাকে একরকম ভাবে দেখছেন, স্বাভাবিকভাবে জয় মল্লিকরা তাতে অন্য গন্ধ পাচ্ছেন। কিন্তু শুরুটা যেখান থেকে, ঠাকুরনগরের মতুয়া বাড়ির পর এবার ফুরফুরা শরীফের অর্থাৎ ফুরফুরার পীর পরিবারে পা রাখল তৃণমূল। সরাসরি প্রকাশ্যে দলে যোগদান না করেই সরাসরি রাজ্য সাধারণ সম্পাদক হলেন পীরজাদা কাশেম সিদ্দিকী। পীরজাদা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কি তৃণমূলের তুরুপের তাস হয়ে উঠছেন কাশেম সিদ্দিকী, বা তাকে তুরুপের তাস করে তুলতে কি এই যোগদান করানো? কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, একদমই দেখো, তুরুপের তাস তো এটা লুকিয়ে রাখা হয়েছিল, খোদ লুকিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা কিন্তু ঠিক 2026-এর বিধানসভার ভোটের আগেই বের করলেন। পীর পরিবার অর্থাৎ ফুরফুরা শরীফের পীর পরিবারের সদস্যকেই তৃণমূলে টানলেন। তবে রাজনৈতিক মহল একটা বিষয় পরিষ্কার হচ্ছে বা মনে করছে যে আগামী বিধানসভা ভোটে ভাঙড়ে পীরজাদা নওশাদ সিদ্দিকীর উল্টো দিকেই হয়তো প্রার্থী হতে চলেছে তৃণমূলের নয়া এই রাজ্য সম্পাদক, এবং স্বাভাবিকভাবেই কাশেম সিদ্দিকী যে রীতিমতো অস্বস্তিতে ফেলবে ফুরফুরা শরীফের এই পীর ভোটার বা পীর পরিবারের ভোটারকে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। কারণ ভোট বিভক্ত হয়ে গেলে কিন্তু তৃণমূলের সুবিধা হবে, এমনই মনে করছে রাজনৈতিক মহল। এই অবস্থায় দাঁড়িয়ে গত কয়েক মাস ধরে আমরা যেটা দেখছিলাম যে এই কাশেম সিদ্দিকীকে বিভিন্ন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে, এমনকি কলকাতা পুরসভার যে উৎসব ছিল, অনুষ্ঠান ছিল, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলেন তিনি। সেখান থেকে কিন্তু আজ করা যাচ্ছিল যে কাশেম সিদ্দিকী শুধু দলে যোগদান করার সময়ের অপেক্ষা, কিন্তু তিনি সরাসরি যোগদান না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে যোগদান করেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে এইটা যে গোপনে তুরুপের তাস লুকিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিঃসন্দেহে বলা চলে। নিশ্চিতভাবে তারপর থেকে, আপাতত তোমাকে ধন্যবাদ শান্ত, তারপর থেকেই কাশেমকে নিয়ে কিন্তু তৃণমূলের ভিতরে ক্ষোভ আছে বলে দাবি জানাচ্ছেন নওশাদ সিদ্দিকী। এটা নওশাদের দিক থেকে আবার একটা পাল্টা চাপ তৈরি করার কৌশল। কাশেমকে সাধারণ সম্পাদক পদ দেওয়ায় নাকি শওকত মোল্লা ক্ষুব্ধ, এটা নওশাদ সিদ্দিকীর দাবি। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব উস্কে দেওয়ার চেষ্টা আইএসএফ বিধায়কের, তবে সেই চেষ্টা সফল হবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু কি বলেছেন নওশাদ শুনে নিন। এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি, এই প্রশ্নটা যদি সুব্রত বক্সী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত, উনি আমার মনে হয় 5 মিনিট মাথা চুলকাবে, তারপরে হয়তো এক্স্যাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না। মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। শওকত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে, কারণ যে কাসেম ভাই সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে, কাসেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে, ফলে ওনার একটু ফাটবেই। তো ভাঙড়ে আপনার বিরুদ্ধে কাসেম সিদ্দিকীর প্রার্থী হবে এরকম একটা চর্চা রয়েছে, সেটাই ভয় পাচ্ছে? আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক ভাঙড়ে, আমি এটা চাইছি। আমি অন্য কাউকে চাইছি না, আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক। তবে একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরাতে শুরু করেছে,
কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না, কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে। মুসলিম তোষণের নামে মুসলমানদের শোষণ করা হচ্ছে এই পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে। ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কাউকে নিয়ে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে, সেটা বিতা হবে। নওশাদের বক্তব্য তো শুনলেন। তৃণমূলের পদ পাওয়ার পর কি বলছেন কাশেম সিদ্দিকী, শোনাই আপনাদের। আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি দলে এসেছি। ফুরফুরা শিল্প উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা, যাতে সঠিক কাজটা হয়, মানুষ সঠিক কাজটা যেন পায়। এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনালে আরো একটা বড় খবর। কাউন্সিলরকে প্রকাশ্যে চুলের মুঠি ধরে মার মহিলাদের। তৃণমূল কাউন্সিলরকে রাস্তার উপর মার বাইক আরোহী। বাইকে করে যাচ্ছিলেন কাউন্সিলর, হঠাৎই তার বাইকে ধাক্কা মারে একটি স্কুটি। প্রতিবাদে স্কুটির চালককে চড় মারেন কাউন্সিলর, অভিযোগ তার বিরুদ্ধে এরকমই। তারপর কাউন্সিলরের চুলের মুঠি ধরে মারলেন স্কুটারের চালক। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানার চেষ্টা করবো। অনন্ত, ঠিক কি এমন ঘটলো যে কাউন্সিলরকে প্রকাশ্য রাস্তায় মহিলারা মারলেন? দেখো, আমার সাথে কাউন্সিলরের একটু আগে কথা হলো, তিনি যেটা বললেন যে কাউন্সিলর তিনি বাইকে করে মনসবতলা ঘাট থেকে বেরোচ্ছিলেন, তখন পাশ দিয়ে আরেকটি গাড়ি স্কুটি একটি বাচ্চা মেয়ে সে চালিয়ে যাচ্ছিল, তার বয়স 25-26 বছর হবে। তখন সে কাউন্সিলরের বাইকে ধাক্কা মারে। তখন কাউন্সিলর প্রতিবাদ করলে কাউন্সিলরকে গালাগালি দেয়। কাউন্সিলর তখন তাকে চড় মারে, এমনটাই তিনি স্বীকারোক্তি করেছেন আমার কাছে। তিনি তখন তাকে চড় মারেন, আর চড় মারতেই তখন সে তাকে জাপটে ধরে চুলের মুঠি ধরে তখন তাকে মারতে থাকে। এরপরে খড়দা থানার পুলিশ ছুটে আসে, স্থানীয়রা ছুটে এসে বিষয়টি মিটমাট করে দেয়। দেখো, কাউন্সিলর সাথে আমরা এই মুহূর্তে কথা বললাম, তিনি বললেন দেখুন, যেহেতু বাচ্চাটির বয়স অল্প, তার ভবিষ্যৎ আছে, সেই জন্য এই ভবিষ্যতের জন্য তাকে এই বিষয়টা নিয়ে তাকে ক্ষমা করে দিয়েছেন। এই বিষয়টা নিয়ে তিনি আর আইনের দ্বারস্থ হতে চান না, কারণ যে বাচ্চাটি মদ্যপ ছিল। বুঝতে পেরেছি অনন্ত, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আর এই মুহূর্তে যেটা বলছিলাম দীপ কিছুক্ষণ আগেও সুভাষিস বাবুর সঙ্গে যখন কথা হচ্ছিল যে আমেরিকাতে নিজের দেশের ভিতরে রীতিমতো নাকাল হয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি ভারত পাক মধ্যস্থতা করেছেন বলে দাবি করেছেন, একবার নয় 12-13 বার, যিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিয়েছেন বলে দাবি করেছিলেন, তার নাকের ডগায় এখন যুদ্ধটা হচ্ছে আর তিনি চুপ করে বসে আছেন, বলছেন কিছু করতে পারছেন না, কিছু করবেন না, মিসাইল দেবেন না। আসলে করবেন না করতে পারছেন না দীপ, এই প্রশ্নটা উঠছে, তার কারণ লস অ্যাঞ্জেলস পুড়ছে, তাই তো। এবং শুধু একটা পরিসংখ্যান জানিয়ে রাখি আপনাদের, ইতিমধ্যেই অন্তত 700 জন মার্কিন নৌসেনাকে লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সামলানোর জন্য ডেকে পাঠানোর কথা হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ তো রাস্তাতে মোতায়েন রয়েছে প্রায় 4000 ন্যাশনাল গার্ডও। প্রথমে 2000 মোতায়েন করা হয়েছিল, কিন্তু সেই 2000 ন্যাশনাল গার্ড দিয়ে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন রাস্তার যে অবস্থা তা সামলানো যাচ্ছে না, তাই আরও সেনা এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করতে হচ্ছে ট্রাম্পকে। এই মুহূর্তে প্রদীপ দা আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ দা, একদিকে দেখতে পাচ্ছি আমেরিকার অন্দরে এই মুহূর্তে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি, তার কারণ লস অ্যাঞ্জেলেসের যে আগুন, প্রতিবাদের যে আগুন, সেই আগুন আস্তে আস্তে অন্যান্য মার্কিন শহরেও ছড়িয়ে পড়ছে। সেই মার্কিন প্রেসিডেন্ট এই মুহূর্তে সেই আগুন নেভাতেই ব্যস্ত, তাই কি তিনি এই মুহূর্তে ইউক্রেনকে আর সাহায্য করবেন না বলে জানালেন? দীপ, বাংলায় একটা কথা আছে, পারবে না গাছ কাটতে উঠে পড়বে রাত থাকতে। ডোনাল্ড ট্রাম্পের হয়েছে সেই অবস্থা। পরশু অবধি সে অভিমান করে বলেছে আমি ভারত আর পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিলাম, ওরা আমাকে আমার কাজের জন্য কৃতিত্ব দেয় না। কিন্তু আমেরিকার লোক লস অ্যাঞ্জেলেসে যে আগুনটা জ্বালিয়েছেন, হলিউডের ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড একটা জায়গা যে জ্বলছে, আমেরিকার ফোকাস যে একটা রং রিজনে সারা পৃথিবীর ফোকাস যে একটা রং রিজনে আমেরিকার দিকে চলে গেছে, তার জন্য সবাই ডোনাল্ড ট্রাম্পকেই কৃতিত্ব দিচ্ছেন। কারণ তার ভুল অভিবাসন নীতি, তার অতি সক্রিয়তা, তার ডেলি ওয়েজ লেবারদেরও অবৈধ অনুপ্রবেশকারী হলে ধরা,
ইত্যাদির কারণে আগুন জ্বলে উঠেছে। ন্যাশনাল গার্ড নামিয়ে ডোনাল্ড ট্রাম্প কী করলেন? ডোনাল্ড ট্রাম্প দুটো ভুল করেছেন। এক, যাদেরকে তিনি অনুপ্রবেশকারী বলছেন তাদেরকে মার্টিন লুথার কিং জুনিয়রের সমতুল্য মর্যাদা দিয়ে দিলেন, কারণ 1965 সালে মার্টিন লুথার কিং জুনিয়রের সিভিল রাইট মুভমেন্টের সময় শেষ আমেরিকায় ন্যাশনাল গার্ড নেমেছিল। দুই, ক্যালিফোর্নিয়ার গভর্নরের সঙ্গে কোনো পরামর্শ না করে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মর্যাদা না দিয়ে ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড নামিয়েছেন এবং তার জন্য এই মুহূর্তে আমেরিকায় তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, একটা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এবং তিন, মার্কিন মেরিনদের তিনি নামাতে চাইছেন। আমেরিকা নিজের ভেতরে অসুরক্ষিত এই বার্তা দিচ্ছে সারা পৃথিবীর কাছে, কারণ আমেরিকার ভেতরে আমেরিকার সেনা নামছে অনুপ্রবেশকারীদের জন্য, অনুপ্রবেশকারীদের ঠেকাতে। আমেরিকা সামলাতে পারছে না, একটার পর একটা গাড়ি জ্বলছে, সিভিল অর্ডার বলে কিছু নেই, পাবলিক ওখানকার ফেডারেল সেন্টার যেগুলো ফেডারেল বিল্ডিংগুলো সেগুলোকে মানছে না, বিক্ষোভ দেখাচ্ছে। একেবারে প্রদীপ আমাদের সঙ্গে থাকো। নিউ ইয়র্ক বিমানবন্দরে ভারতীয় এক ছাত্রকে চরম হেনস্থার ছবি সামনে এলো। নিউ ইয়র্ক বিমানবন্দরে ভারতীয় এক ছাত্রকে চরম হেনস্থার ছবি সামনে এলো। এই চরম হেনস্থা করছে মার্কিন পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে ভারত মার্কিন সম্পর্কে নতুন টানাপোড়েনের আশঙ্কা। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে কুনাল জৈন নামে এক প্রবাসী এক ভারতীয়, তার অভিযোগ আমেরিকায় পড়াশোনার বৈধ নথি থাকা সত্ত্বেও ওই ভারতীয় পড়ুয়াকে চরম হেনস্থা করা হয়েছে। আমেরিকায় ভারতীয় দূতাবাসেও অভিযোগ জানিয়েছেন কুনাল। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী সোমনাথ। জানতে চাইবো ওই নতুন ভিডিও এবং যে ভয়ঙ্কর ছবি আমরা দেখতে পেলাম সেটা সম্পর্কে। দেখো, একেবারে অবিশ্বাস্য ঘটনা। ওই কুনাল জৈন, যিনি বহুদিন ধরেই মার্কিন প্রবাসী, তিনি একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন যে কিভাবে একজন ভারতীয় ছাত্রকে যার বৈধ ভিসা রয়েছে তাকে বিমানবন্দরে হেনস্থা করা হচ্ছে, এবং সেই ভিডিও তিনি পোস্ট করে ভারতীয় দূতাবাসের সাহায্য চেয়েছেন। কিন্তু এখানে যেটা আমি জানাতে চাইবো যে এই ভিডিওর সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। ওই যে যুবককে মারধর করা হচ্ছে তিনি ভারতীয় কিনা তা এখনো নিশ্চিত নয়, কিন্তু ভিডিওর সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমেরিকার যারা ভারত প্রবাসী সংগঠন তারাই এই ব্যাপারটি নিশ্চিত করেছে যে ভিডিওটি সম্পর্কে কোনো সংশয় নেই। কিন্তু এই যে ব্যক্তি তিনি কোন দেশের নাগরিক তা এই মুহূর্তে স্পষ্ট নয়। কিন্তু যে দেশের নাগরিক তিনি হন না কেন, কোনো বৈধ ভিসা থাকা সত্ত্বেও যেভাবে কোনো পড়ুয়াকে হেনস্থা করা, এটা আমেরিকার মতো দেশে ঘটতে পারে, এটা কিন্তু একেবারে অবশ্যই স্বাস্থ্য অকল্পনীয় ঘটনা। ধন্যবাদ সোমনাথ। এবার আমাদের রাজ্যের আরো একটা খবরে নজর রাখতে হচ্ছে। লোকসভায় কংগ্রেসকে ভোট দেওয়ার সন্দেহে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃণমূল সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ। এখনো অধরা মূল অভিযুক্ত দলেরই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারু শেখ। গ্রেপ্তার তার দুই অনুগামী। অভিযোগ 24 লোকসভা ভোটের পর থেকেই ঘর ছাড়া ছিলেন এই তৃণমূল সমর্থক বাবলু শেখ। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। কৌশিক, ঠিক কি অভিযোগ? দেখো, যে লোকসভা নির্বাচন ছিল বিগত, সেই লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার সন্দেহে কিন্তু ঘর ছাড়া ছিল বেশ 7-8 থেকে 8টি পরিবার, তার মধ্যে বাবলু শেখ ছিল অন্যতম। গত কয়েকদিন আগে ঈদ গেছে, সেই ঈদ উপলক্ষে যখন বাড়ি এসেছে সেই সময় কিন্তু তাকে পিটিয়ে হত্যা করে এবং সেখানে অভিযোগের তীরে রয়েছে উপপ্রধান। সেই ঘটনায় 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো তানজিল শেখ ও অন্য একজন সেই অনুগামী, যারা রয়েছেন সেই উপপ্রধানের অনুগামী। এবং এই ঘটনায় কিন্তু গতকাল থেকে কিন্তু অভিযোগের তীরে রয়েছিল উপপ্রধান, এবং এর উপপ্রধানের ভয়ে কিন্তু এখনো 7 থেকে 8টি পরিবার কিন্তু ঘরছাড়া রয়েছে এবং এলাকায় কিন্তু একটা আতঙ্ক তৈরি করে রেখেছে এই উপপ্রধান। গতকালে ঘটনার পর থেকে কিন্তু এলাকা ছাড়া রয়েছে ওই উপপ্রধানের খোঁজে তল্লাশি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বেশ কৌশিক, অনেক ধন্যবাদ তোমাকে। এই জায়গাকে কেন্দ্র করে 10 মাস আগে ঝামেলা দিয়ে 10 মাস ধরে বাইরে ঢুকতে দেয়নি, ওরা বাইরেই ছিল, দিয়ে পাহাড় ধরে ঢুকিয়েছে, দিয়ে তো 3 দিন হলো মেরে দিল সাবুলের পিটিয়ে। এখনো কি গ্রাম ছাড়া মানুষ আছে? হ্যাঁ, এখনো গ্রাম ছাড়া আছে। 10 মাস, আমার শ্বশুর তো 8 মাস বিদেশে থেকে এলো, 3 দিন হলো ঢুকেছে, পাহাড় ধরে ঢুকেছে, পিটিয়ে মেরে দিল। তারপর বাইরের লোকজন কোথায় আছে? বাইরে আছে। কি কারণে? এই যে আগে এই জায়গায় নিয়ে ঝামেলা হয়, বাইরে আছে। তো কেন বাইরে? কেন কারা করেছে বাইরে? ওরে ভয়ে, ওর ভয়ে। কাদের ভয়ে? এই যে কারুদের ভয়ে। ও কারু কি করেন? কারু কি করে? কারু তো টিএমসি উপপ্রধান।
কারু মীমাংসা করে আপনার ভোট নিয়ে আমার ভোট নিয়ে কারু বড় হয়েছে, সে কারু মনে করো সবকে উন্নয়ন অত্যাচার করেছে লোক দিয়ে। আক্রুজ্জামান এখন থেকে তৈরি করছে যে যারা টিএমসির বিরুদ্ধে ভোট দেবে বা যারা নাকি টিএমসিকে অবমাননা করবে তাদের বিরুদ্ধে এরকমভাবে একটা ত্রাস বা একটা সন্ত্রাস সৃষ্টি করে নিজে বিধানসভাটা পার হওয়ার চেষ্টা করছে। তার ফলস্বরূপ এই মার্ডারটা হচ্ছে কি, কিন্তু সেটাও কিন্তু একটা ঘটনা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH